আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন এই বিশাল মহাবিশ্ব কিভাবে শুরু হলো? এর আগে কি ছিল? কিভাবে এই বিশাল নক্ষত্রপুঞ্জের মাঝে জীবনের সূচনা হলো? আর কেন শুধু মানুষই হয়ে উঠল এতটা বুদ্ধিমান? আজকের এই ভিডিওতে, অডিও পডকাস্টে আমরা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর দিকে যাত্রা করব। তাই চলুন ডুব দেওয়া যাক মহাবিশ্বের গভীরে। আর যদি এই ভিডিও আপনার ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সবাই শুনেছি বিগ ব্যাং তত্ত্বের কথা। এই তত্ত্ব বলে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্ব একটি অত্যন্ত গরম এবং ঘন বিন্দু থেকে শুরু হয়েছিল, যাকে আমরা বলি সিঙ্গুলারিটি। এই বিন্দু থেকে মহাবিশ্ব প্রসারিত হতে শুরু করে, আর সেই প্রসারণ থেকেই জন্ম নেয় নক্ষত্র, গ্যালাক্সি, গ্রহ আর আমাদের এই পৃথিবী। কিন্তু এই তত্ত্বে একটা বড় প্রশ্ন থেকে যায়, সিঙ্গুলারিটির আগে কি ছিল? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিজ্ঞানীরা নতুন নতুন তত্ত্ব নিয়ে গবেষণা করছেন। সম্প্রতি একটি নতুন তত্ত্ব মাথাচাড়া দিয়েছে, যা বলছে মহাবিশ্ব হয়তো বিগ ব্যাং থেকে নয়, বরং একটি বিশাল কৃষ্ণ গহ্বর থেকে সৃষ্টি হয়েছে। এই তত্ত্বটি প্রকাশিত হয়েছে ফিজিক্যাল রিভিউ ডি জার্নালে। এই তত্ত্ব অনুসারে একটি কৃষ্ণ গহ্বরের ভেতরে মাধ্যাকর্ষণ ধস ঘটে, আর তারপর একটি বাউন্স বা প্রতিক্ষেপণের মাধ্যমে আমাদের মহাবিশ্বের সূচনা হয়। এই তত্ত্বের মজার দিক হল এটি সিঙ্গুলারিটির ধারণাকে এড়িয়ে যায়। সিঙ্গুলারিটি মানে এমন একটি বিন্দু যেখানে পদার্থবিজ্ঞানের নিয়ম ভেঙে পড়ে, কিন্তু কৃষ্ণ গহ্বরের তত্ত্বে সেই ধসের পরে একটি নতুন মহাবিশ্বের জন্ম হয়, যা আমাদের পরিচিত পদার্থবিজ্ঞানের মধ্যেই ব্যাখ্যা করা সম্ভব। এই তত্ত্ব শুধু মহাবিশ্বের সূচনাই ব্যাখ্যা করে না, বরং এটি ডার্ক ম্যাটার, সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল এবং গ্যালাক্সির গঠনের মতো বিষয়গুলোর ওপরও নতুন আলো ফেলে। তবে এটি এখনও একটি তাত্ত্বিক মডেল। এর সত্যতা প্রমাণের জন্য আরও গবেষণা এবং পর্যবেক্ষণ দরকার। তাই আমরা এখনও নিশ্চিতভাবে বলতে পারি না যে মহাবিশ্ব কৃষ্ণ গহ্বর থেকে বা ব্ল্যাক হোল থেকে এসছে, নাকি বিগ ব্যাংই সঠিক। কিন্তু এই ধারণা আমাদের মহাবিশ্ব সম্পর্কে চিন্তা করার একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। এবার আসি সেই প্রশ্নে যা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে, বিগ ব্যাংয়ের আগে কি ছিল? এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়, কারণ বিগ ব্যাং তত্ত্ব অনুসারে সময় নিজেই বিগ ব্যাংয়ের সাথে শুরু হয়েছিল। তাহলে আগে বলে কিছু ছিল কি? সাধারণ আপেক্ষিকতার মাধ্যমে আমরা জানি স্থান এবং সময় একটি অবিচ্ছেদ্য কাঠামো। তাই বিগ ব্যাংয়ের আগে সময় না থাকলে কি ছিল, প্রশ্নটি হয়তো অর্থহীন। কিন্তু বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা থেকে থেমে থাকেনি। কিছু তত্ত্ব বলে বিগ ব্যাংয়ের আগে হয়তো আরেকটি মহাবিশ্ব ছিল, যা সংকুচিত হয়ে আবার প্রসারিত হয়েছে। এটাকে বলা হয় বাউন্স মডেল। লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি নামক তত্ত্ব এই ধারণাকে সমর্থন করে। আবার কেউ কেউ মনে করেন আমাদের মহাবিশ্ব একটি মাল্টিভার্সের অংশ, যেখানে অসংখ্য মহাবিশ্ব রয়েছে। এই ক্ষেত্রে বিগ ব্যাং হয়তো একটি স্থানীয় ঘটনা। আরেকটি আকর্ষণীয় ধারণা এসেছে স্টিফেন হকিংসের কাছ থেকে। তিনি বলেছেন মহাবিশ্বের কোনো সীমানা নেই। সময়কে একটি গোলকের পৃষ্ঠের মতো ভাবুন। যেমন পৃথিবীর উত্তর মেরুর উত্তরে কিছু নেই, তেমনি সময়ের শুরুর আগে কিছু নেই। এই ধারণায় আগে কি ছিল প্রশ্নটি অর্থহীন হয়ে যায়। তবে এই তত্ত্বগুলো এখনও পরীক্ষামূলকভাবে প্রমাণিত হয়নি। আমাদের বর্তমান পদার্থবিজ্ঞান বিগ ব্যাংয়ের প্রথম 10⁻43 সেকেন্ড পর্যন্ত ব্যাখ্যা করতে পারে, কিন্তু তার আগে কি ঘটেছিল তা এখনো রহস্য। এবার আসি আরেকটি বড় রহস্যের দিকে, মহাবিশ্বে প্রাণের সূচনা কিভাবে হলো? আমরা জানি পৃথিবীতে প্রাণের উদ্ভব ঘটেছিল প্রায় 3.8 থেকে 4 বিলিয়ন বছর আগে। কিন্তু কিভাবে এই প্রাণের শুরু হলো? এই প্রক্রিয়াকে বলা হয় অ্যাবিজেনেসিস, অর্থাৎ জৈব পদার্থ থেকে জীবনের সূচনা। প্রাথমিক পৃথিবী ছিল একটি উষ্ণ
জলীয় এবং রাসায়নিক সক্রিয় জায়গা। এখানে ছিল মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর জলীয় বাষ্পের মতো সাধারণ রাসায়নিক পদার্থ। বিজ্ঞানীরা মনে করেন বজ্রপাত, আগ্নেয়গিরির তাপ বা সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে এই পদার্থগুলো থেকে জটিল জৈব অণু যেমন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল। 1953 সালে মিলার ইউরে পরীক্ষা করে দেখিয়েছিলেন যে প্রাথমিক পৃথিবীর পরিবেশে এই অণুগুলো তৈরি হওয়া সম্ভব। একটি জনপ্রিয় তত্ত্ব হল আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এই তত্ত্ব বলে আরএনএ নামক অণুগুলো প্রাণের প্রথম রূপ ছিল, কারণ আরএনএ একই সাথে জিনগত তথ্য সংরক্ষণ করতে পারে এবং রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করতে পারে। আর আরএনএ অণুগুলো নিজেদের প্রতিলিপি তৈরি করতে শুরু করে, আর এভাবেই প্রাণের সূচনা হয়। আরেকটি তত্ত্ব হল হাইড্রোথার্মাল ভেল্ট তত্ত্ব। গভীর সমুদ্রের হাইড্রোথার্মাল ভেল্টে, যেখানে গরম জল আর খনিজ পদার্থ বের হয়, সেখানে জৈব অণুগুলো একত্রিত হয়ে প্রাণের সূচনা করেছিল। এই পরিবেশে প্রচুর শক্তি এবং রাসায়নিক পদার্থ ছিল যা জীবনের জন্য উপযুক্ত। এছাড়া প্যানস্পার্মিয়া নামে আরেকটি তত্ত্ব বলে প্রাণের বীজ হয়তো ধূমকেতু বা উল্কার মাধ্যমে পৃথিবীতে এসেছিল। এই তত্ত্ব প্রাণের উৎস ব্যাখ্যা না করে শুধু বলে যে জীবন পৃথিবীর বাইরে থেকে এসেছে, তবে মহাবিশ্বে অন্য কোথাও প্রাণ আছে কিনা তা এখনো নিশ্চিত নয়। মঙ্গল গ্রহ বা জুপিটারের চাঁদ ইউরোপায় প্রাণের সম্ভাবনা নিয়ে গবেষণা চলছে। এবার সেই প্রাচীন প্রশ্নটি, মানুষ কেন সবচেয়ে বুদ্ধিমান? এবার আসি শেষ রহস্যে। আসলে দেখুন, পৃথিবীতে অনেক প্রাণী আছে, শিম্পাঞ্জি, ডলফিন, কাক, এরাও বুদ্ধিমান, কিন্তু মানুষ কেন এতটা এগিয়ে গেল? এর পেছনে রয়েছে বিবর্তন, জিন এবং পরিবেশের একটি অসাধারণ সমন্বয়। প্রায় 3 লক্ষ বছর আগে হোমো সেপিয়েন্সের উদ্ভব হয়। আমাদের মস্তিষ্ক, বিশেষ করে নিওকর্টেক্স, অন্য প্রাণীদের তুলনায় অনেক বড় এবং জটিল। এই মস্তিষ্ক আমাদের বিমূর্ত চিন্তা, সমস্যা সমাধান এবং জটিল ভাষা ব্যবহারের ক্ষমতা দিয়েছে। উদাহরণস্বরূপ, আমরা দর্শন, গণিত বা এমনকি মহাবিশ্বের সূচনা নিয়ে চিন্তা করতে পারি, যা অন্য প্রাণীরা পারে না। মানুষের ভাষা আমাদের বুদ্ধিমত্তার একটি বড় কারণ। আমরা জটিল ধারণা প্রকাশ করতে পারি, গল্প বলতে পারি এবং জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্থানান্তর করতে পারি। এই ক্ষমতা আমাদের সংস্কৃতি, বিজ্ঞান এবং প্রযুক্তির বিকাশে সাহায্য করেছে। উদাহরণস্বরূপ, লিখিত ভাষার মাধ্যমে আমরা হাজার হাজার বছরের জ্ঞান সংরক্ষণ করেছি। এছাড়া মানুষের সামাজিক জটিলতা আমাদের বুদ্ধিমত্তাকে আরও বাড়িয়েছে। আমরা বড় দলে সহযোগিতা করতে পারি, এমনকি অপরিচিতদের সাথেও। এই ক্ষমতা আমাদের শহর, সমাজ এবং জাতি গঠন করতে সাহায্য করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সরঞ্জাম ব্যবহার। আমাদের পূর্বপুরুষেরা প্রায় 2.5 মিলিয়ন বছর আগে সরঞ্জাম তৈরি শুরু করেছিল। এটি মস্তিষ্কের বিকাশকে ত্বরান্বিত করেছে। জিনও এখানে বড় ভূমিকা পালন করে, যেমন FOXP2 জিন ভাষার বিকাশে সাহায্য করেছে। আর পরিবেশের চাপ, যেমন জলবায়ু পরিবর্তন, মানুষকে আরও বুদ্ধিমান হতে বাধ্য করেছে। যারা সমস্যা সমাধান করতে পেরেছে তারাই বেঁচে থেকেছে। ফলে বিবর্তনের মাধ্যমে আমরা এই উন্নত বুদ্ধিমত্তা অর্জন করেছি। মহাবিশ্বের এই বিশাল গল্পে আমরা একটি ক্ষুদ্র অংশ। হয়তো আমাদের মহাবিশ্ব একটি বিগ ব্যাং থেকে শুরু হয়েছে, বা হয়তো একটি কৃষ্ণ গহ্বরের ধস থেকে, হয়তো প্রাণ এসেছে পৃথিবীর সমুদ্রের গভীর থেকে বা মহাবিশ্বের কোনো দূরবর্তী কোণ থেকে। আর আমরা মানুষ আমাদের বুদ্ধিমত্তার মাধ্যমে এই সব প্রশ্নের উত্তর খুঁজছি। কিন্তু এই যাত্রা এখনো শেষ হয়নি। প্রতিটি নতুন আবিষ্কার আমাদের মহাবিশ্বের আরও কাছে নিয়ে যায়। তো আপনার কি মনে হয়, মহাবিশ্ব কি একটি কৃষ্ণ গহ্বর থেকে এসেছে? প্রাণ কি শুধু পৃথিবীতেই আছে? আর আমরা কি সত্যিই মহাবিশ্বের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে মহাবিশ্বের আরেকটি রহস্য নিয়ে ফিরে আসব। ততক্ষণ ভাবতে থাকি আমরা, আকাশের দিকে তাকাই, আর একটা কথাই মনে মনে ভাবি,
আমরা এই বিশাল মহাবিশ্বের সামান্য একটি অংশ। ধন্যবাদ। অজানাকে এভাবেই জানতে থাকুন। ভালো থাকবেন।